মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দেওয়ায় মোদী সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেল, এমনটি মনে করছেন সবাই। কারণ তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্যই একটা সময় ছিল যখন দোদণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হাড় হিম হয়ে যেত ভারতের। সে বাবর এবার জামিনে মুক্তি পেলেন। তাকে নিয়ে কী ভাবছে ভারত? তিনি বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতকে দৌড়ের উপর রাখতে কি পদক্ষেপ নিয়েছিলেন? কেনই বা তাকে এত ভয় পায় ভারত? তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ড. ইউনূস সরকার প্রধান হওয়ার সময়ের ঘটনা। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো তখন আলোচনায় আসেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সে সময় বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য সেই অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তার এই বক্তব্যের পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখ্য, সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই ৭ রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। ২০০৪ সালে তিনি ১০ ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। আটক হয়ে যায় কয়েক মিলিয়ন ডলার মূল্যের সেই অস্ত্র। ১৯৫৮ সালে ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। ১৯৯১ সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতায় ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। ২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় ১৮ মার্চ ২০১২ সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত হয়। ১ অক্টোবর ২০১৮ সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলায় ৩ অক্টোবর ২০১০ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার মুক্তি মিলেছে। তবে এখনও ১০টি মামলা আছে তার বিরুদ্ধে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান আটক করা হয় ২০০৪ সালের ১ এপ্রিল রাতে। ২টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে খারাপ সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকারই সেসব অস্ত্র আটক করে।
অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইত তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে। তবে অনেকে মনে করেন অস্ত্রের চালান আটক করাটা ছিল বিএনপি সরকারের মস্ত বড় ভুল। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে বাংলাদেশে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহ হিল বাকি ও এসি। প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল। চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে নিয়েছিল কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আমি মনে করি না যে ওই ঘটনাটাই চূড়ান্ত ছিল। এসব ঘটনা সম্পর্ককে এফেক্ট করেছে, কিন্তু মূল বিষয় হচ্ছে তারা চায়নি যে বিএনপি ক্ষমতায় থাকুক। এটা যদি একেবারে এমন হতো যে সরকারি মদদে পুরোপুরি হচ্ছে, তাহলে এরকম ঘটনায় 2 জন লয়ার র্যাঙ্কিং পুলিশ অফিসার গিয়ে সেটা আটকে দিল। এটা কি হয়? এটা হয় না। কিন্তু সরকারের ভেতর কেউ কেউ হয়তো জড়িত ছিল। সেটা না হলে ঘটনা এতদূর এগুতে পারত না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং আওয়ামী লীগের নাশকতা আটকানোর জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। এখনও অনেকে দাবি করেন সে সময় অস্ত্রের চালান যদি ভারতে পৌঁছে যেত তাহলে 7 সিস্টার্স এতদিনে স্বাধীন হয়ে যেত। এর ফলে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারতে প্রভাব কমত বাংলাদেশের ওপর থেকে। এবার বাবরের জামিন নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে, বিএনপি ক্ষমতায় আসার পরে লুৎফুজ্জামান বাবর এবং রুহুল কবির রিজভী মিলে ভারতের কি অবস্থা করবে তা ভেবে কুল পাচ্ছি না। দুজনে ভারতের আধিপত্যবাদের কট্টর বিরোধী। মুক্তি পাওয়ার ঘটনায় আরেকজন লিখেছেন, 2007 সালের 28শে মে আটক হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ 1 ডিসেম্বর 2024 তার জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেল। কেউ কি পারবে সেই সময়গুলো তাকে ফেরত দিতে? পৃথিবীর কোনো সম্পদ ঐশ্বর্য হারিয়ে যাওয়া এই সময়গুলো ফেরত দিতে পারে? যে প্রিয়জন তাকে বিহীন এতটা বছর একা কাটিয়েছে, তারা কি সেই মূল্যবান সময়গুলো আর ফেরত পাবে? এই অবিচারের দায় কে নেবে? প্রথম আলো আর ডেইলি স্টার যে একের পর এক বানোয়াট প্রতিবেদন লিখে ওনাদের বিচারের আগেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, তার জবাব কে নিবে? আরেকজন লিখেছেন, সাদা শার্টে ভাঁজ পড়েছে, চুলে স্পাইক নেই, পায়ে নর্মাল স্যান্ডেল, কিন্তু পার্সোনালিটি অ্যাটিটিউড জাস্ট বুঝিয়ে দেয় লুৎফুজ্জামান বাবর একজনই। দলের এবং নেতার প্রতি অবিচল কমিটমেন্ট সবার মধ্যে থাকে না। বছরের পর বছর ফাঁসির দড়ি সামনে রেখে আপনি আপনার বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বহু আগেই। স্বৈরাচার খুনি হাসিনা আমলের সকল মিথ্যা বানোয়াট মামলা থেকে খালাস পাওয়ায় আপনাকে অভিনন্দন নতুন বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, বাবরকে আবারও ক্ষমতার মসনদে দেখতে চান কিনা জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।